নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। পক্ষীরাজের ডিম এই ছবিটা আমি দেখলাম। ছবির পরিচালক হচ্ছেন সৌকর্য ঘোষাল এবং অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, মহাব্রত বসু, অনু মেঘা এবং আরো অনেকে। এই কাহিনী হচ্ছে ঘোতন নামে এক কিশোরের। সে মাধ্যমিক পরীক্ষা দেবে, কিন্তু সিলেকশন টেস্ট যেটা অঙ্কে পেয়েছে গোল্লা। আকাশগঞ্জে সে থাকে। এর আগে রেইনবো জেলিতে তার জীবন আমরা দেখেছি। এই ঘোতনের আছে একজন খুব প্রিয় বন্ধু, পপিন্স, মানে অনু মেঘা। সেই পপিন্স ঘোতনকে অনেক সময় পড়া দেখিয়ে দেয়, অনেক কিছুই করে। এবার ঘোতনের যেটা দেখানো হয়েছে, ঘোতন আসলে একজন স্পেশাল চাইল্ড। কিন্তু ঘোতন এই যে পরীক্ষায় গোল্লা পেল, কি হবে? হেডমাস্টার তো বলে দিয়েছেন না, আর তোমাকে মাধ্যমিকে বসতে দেওয়া হবে না যদি একমাত্র অঙ্কের মাস্টার বটব্যাল মানে অনির্বাণ ভট্টাচার্য রিটেস্ট নেন, রিটেস্টে ঘোতন পাশ করে, তাহলেই নাকি ঘোতন মাধ্যমিকে বসতে পারবে। কিন্তু অনির্বাণ ভট্টাচার্য মানে বটব্যাল স্যার নিজেই তো স্কুল থেকে তার চাকরিটি নট হয়ে গেছে, কারণ তিনি আবার প্র্যাকটিক্যালি সায়েন্স বোঝাতে চেয়েছেন ছাত্রদের। স্কুলের বারান্দার মধ্যে মোবিল ঢেলে স্কুলের অন্যান্য টিচাররা তারা কেউ আসছেন আর কুমড়ো গড়ান খাচ্ছেন, পা পিছলে আলুর দম। এবার এইটা তিনি বোঝাতে চেয়েছেন ফ্রিকশন, ঘর্ষণ। তবে এইটা বোধহয় না দেখালেও হতো, অতটা দরকার ছিল না। ঘোতন সে হয়তো পরীক্ষায় গোল্লা পেয়েছে, কিন্তু ভূগোলে সে অনেক নম্বর পেয়েছে, কারণ ভূগোলটা তাকে দেখিয়ে দিয়েছিল পপিন্স। পপিন্স থাকে কলকাতায়, ঘোতন থাকে আকাশগঞ্জে। আকাশগঞ্জে আছে জঙ্গলের মধ্যে একটা রহস্যময় মন্দির, কিন্তু সেটা নাকি মন্দির নয়, অনেক বছর আগে নাকি সেটা উড়ে এসে পড়েছিল। চূড়োটা আছে বেরিয়ে। এই চূড়োটা সেটা কি আসলে একটা মন্দিরের চূড়ো, নাকি সেটা কোনো ইউএফওর একটি অংশ? সাপরাজ বাবা সেই মন্দিরের পাশে জঙ্গলে থাকে এবং যে কেউ গেলেই তাকে ঝেড়ে সাপ দেয়। ঘোতনকে সে মন্দ বাসে না, তবে ঘোতনকেও কিন্তু খারাপ কথা বলতে সে ছাড়ে না। এইবার হঠাৎ করে হাজির হলো একজন সাহেব, তার নাম মিস্টার ভিলেন। তাকে নিয়ে এলো একজন সাংবাদিক, এবং স্থানীয় পঞ্চায়েতের যে প্রধান তিনিও কিন্তু এই ব্যাপারে ইনভলভড হয়ে পড়লেন, কারণ সেই সাহেব নাকি মন্দির নিয়ে গবেষণা করছে এবং এই মন্দির নিয়েও সে গবেষণা করতে চায়। এই গবেষণা করলে আকাশগঞ্জের নাম চারিদিকে ছড়িয়ে পড়বে, কারণ সাহেব চারিদিকে আর্টিকেল লেখেন ইত্যাদি। কিন্তু সত্যি কি সাহেব গবেষণা করবার জন্য এসেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কারণ সাহেব জানতে পেরেছেন যে এই মন্দিরের মধ্যে বা এই চূড়ার মধ্যে ভেতরে আছে এমন একটা কিছু। সেই কিছুটা কি, সেইটা কিন্তু কুড়িয়ে পেল ঘোতন। অর্ধেকটা পেয়েছে। পক্ষীরাজের ডিম নাম দেওয়া হচ্ছে। হ্যাঁ, সেই পক্ষীরাজের ডিমটাকে সে দেয় বটব্যাল স্যারের কাছে, এবং বটব্যাল স্যার সেটা দিয়ে একটি যন্ত্র তৈরি করেন, এবং যন্ত্রটার মাধ্যমে যার দিকেই তাক করা যাবে ওইরকম গোল্লা মারা একটা, সেটাকে কাঁধে বসিয়ে, হ্যাঁ, সেইখানে যে গোল্লাটা সেই কাচের মধ্যে, সেটা আসলে একটা স্ক্রিন, ফুটে উঠবে আপনি যার দিকে তাক করছেন তার সেই মুহূর্তের ভাবনা চিন্তা। সেই হয়তো মনে মনে ভাবছে সে রসগোল্লা খাবে, কথা কথা বলছি, সেটা আপনি দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে। একটা কাকের দিকে তাক করেছে বটব্যাল, কাক মনে মনে ভাবছে ময়ূর হওয়ার স্বপ্ন, সেটা দেখা যাচ্ছে। বেশ কিছু মজার দৃশ্য আছে, গতিশীল ছবি এবং একটা সারল্য আছে। তবে যে কথাটা বলবার, এটা ইন্টারভিউতেও পরিচালক সৌকর্য ঘোষাল জানিয়েছেন যে এটি তার সত্যজিৎ রায়কে ট্রিবিউট। এবার ট্রিবিউটটা কিভাবে? সত্যজিৎ রায় আপনারা অনেকেই জানেন 60-এর দশকে হলিউডে একটি ছবি তৈরির চেষ্টা করেছিলেন, দি এলিয়েন। বঙ্কুবাবুর বন্ধু গল্পটাকে আরো বিস্তার করে সেইটিকে নিয়ে তিনি একটি কাহিনী তৈরি করবার কথা ভেবেছিলেন। কলম্বিয়া পিকচার্সের সঙ্গেও কথাবার্তা হয়েছিল, কিন্তু সেখানে তিনি প্রতারিত হন। অনেক পরে মার্চেন্ট আইভরি তাঁরা তাকে বলেন সেই প্রজেক্টটিকে নিয়ে এগিয়ে যেতে, কিন্তু তখন তিনি আর উৎসাহ বোধ করেননি। কিন্তু সেই প্রজেক্টটি 60-এর দশকে যখন সত্যজিৎ রায় নিয়মিতভাবে হলিউডে যাতায়াত করতেন, সেইখানে সেই স্ক্রিপ্টটি বইয়ের আকারে নানা জায়গায় ছড়িয়ে গিয়েছিল, এবং সেইখান থেকে ইন্সপায়ার্ড হয়েছিল স্পিলবার্গের ইটি ছবিটি। আরো পরে কোই মিল গেয়া, রাকেশ রোশন যেটা করেছিলেন, সেইটাতেও ইটির চাইতেও বেশি করে প্রভাব ছিল সত্যজিৎ রায়ের এলিয়েন বা অবতার এই ছবিটির। আর এই নাম পরে জেমস ক্যামেরন একটি আস্ত ফিল্ম সিরিজই বানিয়েছেন। সেইখানে অবতার বা এলিয়েন ছবিতে সত্যজিৎ রায় দেখিয়েছিলেন যে গ্রাম বাংলায় এসে পড়েছিল আসলে একটি এলিয়েনের
শিপ, রকেট শিপ, যেটি একটি পুকুরের মাঝখানে পড়েছিল, পুকুরের মাঝখান দিয়ে চূড়োর মতো জেগে আছে, সবাই মনে করতো সেটি একটি মন্দির। গ্রামের একটি ছেলে ছিল, সেও একজন স্পেশাল চাইল্ড, তার নাম ছিল হাবা। সেই হাবা তারপর কিভাবে সেই ভিনগ্রহী সাক্ষাৎ পায় ইত্যাদি ইত্যাদি। একটি সাহেব আসে এবং এই সাহেবের ভূমিকা অভিনয় করবার কথা ছিল প্রথমে মার্লন ব্র্যান্ডোর। মার্লন ব্র্যান্ডোকে বাদ দিয়ে তখন কথাবার্তা হয়েছিল পিটার সেলার্স এর সাথে। পিটার সেলার্স কে যেরকম দেখতে, এই সাহেব মিস্টার ভিলেন যে ভূমিকা অভিনয় করেছেন অ্যালেক্স ওনিল, তার মেকআপটা অনেকটা সেভাবেই দেওয়া হয়েছে। গানও আছে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা করা হয়েছে সুরের দায়িত্বে আছে নবারুণ বোস। সেটার মধ্যেও সত্যজিৎ রায়ের সুরের প্রভাব প্রবলভাবে আছে। তিনি বলেই দিয়েছেন সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানিয়ে ছবি, তাই নতুন করে বলবার কিছু নেই আর। এই ছবির ডিওপি হলেন সৌমিক হালদার, সম্পাদক হলেন সংলাপ ভৌমিক। আর বেশ কিছু মজার মুহূর্তও আছে। ভালো, চারিদিকে খুন খারাপির মাঝখানে বাচ্চাদের ছবি বা ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি হয় যেটার মধ্যে মজা থাকে, দেখতে ভালো লাগে। আমার দেখতে ভালো লেগেছে ছবিটা। এবার ছবিটা একটা পরের পার্টও হওয়ার চান্স আছে। রেনবো জেলি হয়েছে, তারপর এটা হয়েছে, এরপরে একটা পরের পার্ট হবে বলে আমার বিশ্বাস। তবে এই ছবি টাইটেল ট্র্যাকটা শুনে আপনার মনে পড়বে পাতাল ঘরের সৌমিত্র চট্টোপাধ্যায়ের লিপি একটি গান ছিল, আহা যত যন্ত্র শিশি, সেই গানটির কথা মনে পড়ে। অনুজয় চট্টোপাধ্যায় অভিনয় করেছেন একজন মস্তানের ভূমিকা বিল্টু। দেবেশ রায়চৌধুরী আছেন পঞ্চায়েত প্রধানের চরিত্রে, তিনি খুব ভালো অভিনয় করেছেন। অনির্বাণ ভট্টাচার্য অভিনয় করেছেন বটব্যাল স্যারের ভূমিকায়। এবার এই বটব্যালের যে বাবা, বটব্যাল সিনিয়র, তিনিও ছিলেন সায়েন্টিস্ট। তিনি ভাবছিলেন যে এলিয়েন মাইক্রো অর্গানিজম তারা নাকি আমাদের পৃথিবীতে আসছে। এবার সেটা নিয়ে তিনি গবেষণা করছিলেন। গবেষণা করতে করতে হঠাৎ তার মৃত্যু ঘটে, কিন্তু সেটা মৃত্যু না হত্যা সেটা জানবার জন্য আপনাকে ছবিটা দেখতে হবে। ছবিটা এখন নন্দনে কিন্তু চলছে এখনো। তবে অনির্বাণ ভট্টাচার্য তো পাস্টও দেখানো হয়েছে, তখন তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলছেন, যেভাবে তাকে আমরা দেখে থাকি সেইভাবেই কথাবার্তা বলছেন। হঠাৎ করে তার লম্বা লম্বা চুল দাঁড়িয়ে হলো, ঠিক আছে বুঝলাম যে তিনি চুল কাটেননি, কিন্তু কণ্ঠস্বরটা, আচরণটা কিরকম পাল্টে গেল, কেন হলো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। তবে শেষে তিনি জানতে পারলেন যে তার প্রিয় সায়েন্টিস্ট দম্পতি, তাদেরই ছেলে হচ্ছে ঘোতন। এবার সত্যজিৎ রায়কে ট্রিবিউট জানানো তো আছেই, ট্রিবিউট জানানো কিন্তু হয়েছে, যেটা হয়তো পরিচালক উল্লেখ করেননি, লীলা মজুমদারকে। লীলা মজুমদারের তো একটি কাহিনীই আছে, ঘোতন কোথায়। ট্রিবিউট জানানো হয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে। ঘোতনের অঙ্কে গোল্লা পাওয়া দেখে আপনার মনে পড়তে পারে গোসাই বাগানের ভূত। হ্যাঁ, সেই কাহিনীর যে বুরুন অঙ্কে 13 পেয়েছিল, তার কথা মনে পড়তে পারে আপনার। এছাড়াও অভিনয় করেছেন বটব্যালের গার্জিয়ান কাম গোটা বাড়ির কেয়ারটেকারের ভূমিকা প্যাংলাদার ভূমিকা শ্যামল চক্রবর্তী, তিনিও খুব ভালো অভিনয় করেছেন। আর মহাব্রত এবং অনুমেঘা, এদের অভিনয় যথাযথ হয়েছে। তবে মাঝে মাঝে মহাব্রতর এক্সপ্রেশনস দেখে আপনার মনে পড়বে কই মিল গিয়া ছবির ঋতিক রোশন অভিনীত রোহিত চরিত্রের কথা। আর শুধু এলিয়েন কিংবা তার যে মূল কাহিনীটি পঙ্কর বন্ধু, তা শুধু নয়, এইটা দেখে আপনার মনে পড়বে শিবু ও রাক্ষসের কথা, কিছুটা মনে পড়বে। আবার মনে পড়বে অঙ্ক স্যার, গোলাপি বাবু ও টিপু, এই কাহিনীর কথাও মনে পড়বে। এবং যে বাড়িগুলো দেখানো হয়েছে দেখে আপনার সত্যজিৎ রায়ের সেই আঁকা, যেমন অঙ্ক স্যার, গোলাপি বাবু ও টিপু, সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠবে। লোকেশন বাছাই কিন্তু খুব ভালো করে হয়েছে। পক্ষীরাজের ডিম দেখে আমার কি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, হাস্টা লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।